গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 23 মার্চ 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, 2026-এ অর্থাৎ 2026 সালে মর্যাদাপূর্ণ স্টকহোম ওয়াটার প্রাইজ কে জিতেছেন? 2026 সালের মর্যাদাপূর্ণ স্টকহোম ওয়াটার প্রাইজ, এটা জিতেছেন আমাদের কাবে মাদানি। দেখো, খুব ইন্টারেস্টিং এটা একটা অ্যাওয়ার্ড, এবং যিনি পেয়েছেন, যে কারণে পেয়েছেন, সবটাই খুব ইন্টারেস্টিং। জাতিসংঘের জল, পরিবেশ আর স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক কাবেহে মাদিনি 2026-এর এই স্টকহোম ওয়াটার প্রাইজটা জিতেছেন। কাবে মাদিনি এই পুরস্কারের 35 বছরের ইতিহাসে কনিষ্ঠতম বিজয়ী হওয়ার রেকর্ড করেছেন। প্রথমত এটা একটা পয়েন্ট। প্রথম এরকম কোনো রাষ্ট্রসংঘের কর্মকর্তা এবং প্রথম কোনো প্রাক্তন রাজনীতিবিদ হিসাবে তিনি এই পুরস্কার পেয়েছেন। জল দেউলিয়াত্ব একদম নতুন একটা কনসেপ্ট, ওয়াটার ব্যাংকরাপসি, এটার জন্যই তোমাদেরকে বলছিলাম ইন্টারেস্টিং। এই কাবে মাদানি খুব সিম্পল, কিন্তু এই ধারণাটা আমাদের সামনে তুলে ধরেছেন। ওয়াটার ব্যাংকরাপসি বা জল দেউলিয়াত্ব, এই ধারণাটা প্রবর্তন করেছেন বলে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এই জল দেউলিয়াত্ব বা ওয়াটার ব্যাংকরাপসি জিনিসটা কীরকম দেখো, আমাদের তো আমরা জানি আমাদের নেচার বা প্রকৃতি থেকে আস্তে আস্তে জল পুনর্নবীকরণের ক্ষমতার চেয়েও দ্রুত হারে মানে জল তুলে নেওয়া হচ্ছে। সেটাকে শুধু তুলে নেওয়া নয়, নষ্ট করা নয়, সেটাকে দূষিতও করা হচ্ছে। তো এই জিনিসটার জন্য আস্তে আস্তে কি হচ্ছে, আমাদের যেমন ব্যাংকে টাকা থাকলে টাকা খরচ হয়ে যায়, আমাদের উপার্জন করা টাকা, সেরকম আমাদের পরিমিত যে জল, লিমিটেড যে আমাদের পানীয় জল, সেটাও সেইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। শুধু পানীয় জল না, সব রকম জলই আস্তে আস্তে দূষিত হয়ে যাচ্ছে, আমাদের ব্যবহার করার অনুপযোগী হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটাকে ব্যাংকরাপসি বলা হচ্ছে, এবং এটাকে মেটানোর জন্য কি কি করা যেতে পারে, যেহেতু এই ধারণাটা আমাদের কাছে এসেছে, সেই ধারণাটা নিয়ে এবার হয়তো আগামী দিনে রিসার্চ বা গবেষণা হবে, সেখান থেকে আরও অনেক ভালো জিনিস উঠে আসবে। তো এই কনসেপ্টটা তিনি দিয়েছেন খুব স্বচ্ছভাবে, যার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছো, খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাওয়ার্ড এটা। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশানে গেলে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের A4 সাইজের PDF পেয়ে যাবে। ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে পড়াশোনা করতে পারো। যারা যারা সময়ের অভাবে রেগুলার এটা নোট করার সময় পাও না, যারা অলরেডি কোনো জবের সাথে কানেক্টেড, তাদের জন্য এগুলো স্পেশালি করা, তোমরা করতে পারো। আদারওয়াইজ যারা জবের সাথে কানেক্টেড নয়, তারা রেগুলার চেষ্টা করো এগুলোকে নোট করার, প্রতিদিন যেগুলো আলোচনা করা হয়। কেননা তোমাদের এবছরে 2025 এবং 2026 থেকে এই কারেন্ট অ্যাফেয়ার্সের আমি যা যা ক্লাস করিয়েছি, যা যা প্রশ্ন করিয়েছি, তার মধ্যে কিন্তু প্রায় 85 থেকে 90% আমরা রিচ করতে পেরেছি। এমনকি এনটিপিসি রেলওয়ে গ্রুপ ডিতেও তোমাদের কমন দেওয়ার ক্ষেত্রে আমরা 80 থেকে 85% রিচ করতে পেরেছি। তো আমরা আরও চেষ্টা করছি, আমাদের চেষ্টা জারি থাকবে। তোমরাও নিজেরা খুব ভালো করে এটাকে প্র্যাকটিস যাতে করতে পারো, আমি কোর্স সেকশানে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের জন্য প্রোভাইড করে দিয়েছি। জানুয়ারি 25 থেকে ডিসেম্বর 25 PDF-এর সাথে মক টেস্ট সিরিজ, সেখান থেকেও তোমরা গিয়ে প্র্যাকটিস করতে পারো মিনিমাম সার্ভার চার্জ দিয়ে। এছাড়াও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে স্বল্প মূল্যে তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি ব্যাচও চলছে, তোমরা চাইলে এগুলোতেও আসতে পারো। কম্বাইন্ড ব্যাচ আছে, যারা অনেক পরীক্ষার প্রস্তুতি নাও, একদম প্রথম থেকে শুরু করতে চাইছো এবং সমস্ত মেজর এক্সাম অ্যাটেন্ড করতে চাইছো, তাদের জন্য জেনারেল কম্বাইন্ড ব্যাচ, সব সাবজেক্টের তোমাদের লাইভ ক্লাস চলছে। রেলওয়ে স্পেসিফিক ব্যাচ বুলেট, WBP কেপি নতুন ফাউন্ডেশন ব্যাচ, তালিম ব্যাচ, এটা কেপি কনস্টেবলের মেন এক্সামের জন্য চলছে। আপার প্রাইমারি টেস্ট ব্যাচ লাইভ চলছে। এছাড়াও অন্যান্য এক্সাম ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ ব্যাচেস এখানে রয়েছে। আমাদের সাথে সরাসরি তোমরা কথা বলতে চাইলে, পরামর্শ নিতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগও করতে পারো। পরের প্রশ্ন আমরা চলে আসব। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুযায়ী বিশ্বের সবথেকে সুখী দেশ কোনটা? ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুযায়ী বিশ্বের সবথেকে সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড। দেখো, 18ই মার্চ আমাদের রাষ্ট্রসংঘের সহায়তায় এই রিপোর্টটা প্রকাশিত হয়েছে। টানা 9বারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রথম স্থান ধরে রেখেছে এই ফিনল্যান্ড।
প্রথম 5টা দেশ হচ্ছে ফিনল্যান্ড, আইসল্যান্ড, ডেনমার্ক, কোস্টারিকা এবং সুইডেন। চতুর্থ স্থানে থাকা কোস্টারিকা লাতিন আমেরিকার দেশ হিসেবে এই তালিকায় এখনো পর্যন্ত সর্বোচ্চ র্যাঙ্কিং অর্জন করেছে। 147টা দেশের মধ্যে ভারত রয়েছে 116তম স্থানে, এটা একটা নোট করার মতো পয়েন্ট। 2025 সালে ভারতের অবস্থান ছিল 118তম, এবং এটা তোমাদের আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি দুটোতেই জিজ্ঞাসা করা হয়েছে। বিভিন্ন রিপোর্ট এবং ইন্ডেক্স এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে, তোমরা এইগুলো কিন্তু অবশ্যই পরীক্ষার জন্য পড়ে যাবে ভালো করে। তালিকার একদম শেষে অর্থাৎ বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে চিহ্নিত হয়েছে কে? আফগানিস্তান। এটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েল বিইং রিসার্চ সেন্টার, গ্যালাপ এবং রাষ্ট্রসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্কের যৌথ উদ্যোগে প্রকাশিত একটা বার্ষিক প্রতিবেদন। এই রিপোর্টে মানুষের জীবনযাত্রার মান এবং সুখ পরিমাপের জন্য 0 থেকে 10-এর একটি স্কেল ব্যবহার করা হয়, যেখানে 0 মানে সবচেয়ে খারাপ জীবন এবং 10 মানে সবচেয়ে ভালো জীবন। বিশ্বের প্রায় 140টা দেশ আর অঞ্চলের প্রায় 1 লক্ষ মানুষের উত্তরের ওপর ভিত্তি করে এই র্যাঙ্কিং তৈরি করা হয়। সুখ পরিমাপ অর্থাৎ যে ফ্যাক্টরগুলো নিয়ে এই হ্যাপিনেস র্যাঙ্কিং, মানে যে সুখ মানে ইভ্যালুয়েশন করে যে ফ্যাক্টরগুলো এই হ্যাপিনেস র্যাঙ্কিং রিপোর্টটা বানানো হয়, সেটা হচ্ছে মাথাপিছু জিডিপি পার ক্যাপসিয়া, লাইফ এক্সপেক্টেন্সি অর্থাৎ গড় আয়ু, সামাজিক সমর্থন সোশ্যাল সাপোর্ট, ফ্রিডম ব্যক্তিগত স্বাধীনতা, জেনারেসিটি মানে দান বা পরোপকারের মানসিকতা। এরপরে এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগানটি কোথায় অবস্থিত? শ্রীনগরে রয়েছে এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান। এটা আগেও তোমাদের সাথে একবার আলোচনা করেছিলাম, এটারই একটা আপডেট। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ আনুষ্ঠানিকভাবে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন উদ্বোধন করেছেন, যার মাধ্যমে কাশ্মীর উপত্যকায় 2026 সালের বসন্তকালীন পর্যটন মরশুমের সূচনাটা হলো। এটা এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান, যেটা ডাল লেকের তীরে প্রায় 74 একর এলাকা জুড়ে বিস্তৃত। এই বছর বাগানে প্রায় 18 লক্ষ অর্থাৎ 1.8 মিলিয়ন টিউলিপ ফুটেছে, যার মধ্যে 70 থেকে 75টা ভিন্ন প্রজাতির টিউলিপ রয়েছে। নেক্সট, সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন নীতা আম্বানিকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করেছে? কেআইআইটি বিশ্ববিদ্যালয়, ভুবনেশ্বর। রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন নীতা আম্বানিকে উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত কেআইআইটি অর্থাৎ কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং সামাজিক উন্নয়নে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে। এরপরে, সম্প্রতি কোন ভারতীয় পর্বতারোহী দ্রুততম সময়ে 7 ভলক্যানিক সামিট জয় করে বিশ্ব রেকর্ড করেছেন? অনমিশ বর্মা দ্রুততম সময়ে 7 ভলক্যানিক সামিট জয় করে বিশ্ব রেকর্ড করেছেন। এনার বাসিন্দা মানে বিশাখাপত্তনমের বাসিন্দা ইনি, অনমিশ বর্মা। এটা মার্চের আপডেট তোমাদেরকে বলছি। ভারতীয় পর্বতারোহী অনমিশ বর্মা বিশ্বের 7টা মহাদেশের সর্বোচ্চ আগ্নেয়গিরি শৃঙ্গ বা এটাকে বলা হচ্ছে 7 ভলক্যানিক সামিট, এটা দ্রুততম সময় তিনি জয় করে বিশ্ব রেকর্ড করেছেন। মাত্র 92 দিন 4 ঘন্টা 45 মিনিটে এই চ্যালেঞ্জ তিনি সম্পন্ন করেছেন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে তার এই কৃতিত্ব আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে। তিনি 2024 সালের 23শে অক্টোবর রাশিয়ার মাউন্ট এলব্রুস থেকে অভিযান শুরু করেন এবং 2025 সালের 23শে জানুয়ারি আন্টার্কটিকার মাউন্ট সিডলি জয়ের মাধ্যমে এটা শেষ করেন। 7টা শৃঙ্গ যেটার কথা বলা হচ্ছে বা তিনি যেটা জয় করেছেন 7টা, সেগুলো হচ্ছে মাউন্ট এলব্রুস রাশিয়ার, ইউরোপে মানে এশিয়া মাউন্ট দামাভান্ত, এরা উত্তর আমেরিকার পিকো ডি ওরিজাবা, দক্ষিণ আমেরিকার ওজোস ডেল সালাডো, ওশিয়ানিয়ার মাউন্ট গিলুয়ে অ্যান্ড মাউন্ট কিলিমাঞ্জারো আফ্রিকা, আর তার সাথে আন্টার্কটিকার মাউন্ট সিডলি। আচ্ছা, সম্প্রতি প্রকাশিত করুণা দ্য পাওয়ার অফ কম্প্যাশন বইটার লেখককে? করুণা দ্য পাওয়ার অফ কম্প্যাশন এটা লিখেছেন কে? কৈলাস সত্যার্থী। নোবেলজয়ী শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থী তার নতুন বই করুণা দ্য পাওয়ার অফ কম্প্যাশন প্রকাশ করেছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং পুদুচেরির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদির উপস্থিতিতে এই বইটার আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এই বইটাতে করুণা বা মমত্ববোধকে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে বর্ণনা করা হয়েছে, যেটা বিশ্বের ন্যায় বিচার, সাম্য এবং শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করতে পারে।
ভারতীয় শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থী 2014 সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। শিশু আর তরুণদের দমন পীড়নের বিরুদ্ধে লড়াই এবং শিক্ষার অধিকার নিশ্চিত করার অসামান্য অবদানের জন্য তিনি এই সম্মান অর্জন করেন। পাকিস্তানের মালালা ইউসুফজাইয়ের সাথে তিনি পুরস্কারটা ভাগ করে নিয়েছেন। এরপরে লিজিওনেয়ার্স ডিজিজ মানবদেহের কোন অঙ্গকে প্রধানত আক্রান্ত করে? ফুসফুসকে আক্রান্ত করে। লিজিওনেয়ার্স ডিজিজ একটু দেখে নিই। এটা হচ্ছে একটা মারাত্মক নিউমোনিয়া, যেটা মূলত লিজিওনেলা নিউমোফিলা নামক ব্যাকটেরিয়ার আক্রমণে হয়। এই রোগটা সংক্রামক নয়, মানে মানুষ থেকে মানুষে ছড়ায় না। এটা দূষিত জলের সূক্ষ্মকণা বা ড্রপলেট নিঃশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে ছড়ায়। এয়ার কন্ডিশনিং সিস্টেম, কুলিং টাওয়ার, ফোয়ারা এবং বড় ভবনের জটিল প্লাম্বিং নেটওয়ার্ক এই ব্যাকটেরিয়ার প্রধান প্রজনন ক্ষেত্র। সংক্রমণের 2 থেকে 14 দিনের মধ্যে প্রচণ্ড জ্বর, কাশি, শ্বাসকষ্ট এবং পেশিতে ব্যথা দেখা দেয়। গুরুতর ক্ষেত্রে রোগী বিভ্রান্তি বা কনফিউশনেও ভোগেন। অনেক সময় এই উপসর্গগুলো দেখা যায়। এই রোগের মৃত্যুহার 5 থেকে 10%, অর্থাৎ 100 জনের মধ্যে 5 থেকে 10 জন লোক মারা যান। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, ধূমপায়ী এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে এটা বেশি বিপজ্জনক। এরপরে সম্প্রতি কোন রাজ্য সরকার প্রতিবন্ধীদের জন্য দিব্যাঙ্গ শক্তি নামক বিনামূল্যে বাস ভ্রমণ প্রকল্প চালু করেছে? অন্ধ্রপ্রদেশ চালু করেছে দিব্যাঙ্গ শক্তি নামক বিনামূল্যে বাস ভ্রমণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিবন্ধী ব্যক্তিরা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু অমরাবতীতে এই জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। যে সমস্ত ব্যক্তির 40% বা তার বেশি শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে তারাই এই সুবিধার আওতাভুক্ত হবেন। এই ফ্রি ট্রাভেল সুবিধা এপিএসআরটিসি এর সাধারণ বাসের পাশাপাশি এক্সপ্রেস সার্ভিসেও কার্যকর করা হবে বলা হয়েছে। সমাজের পিছিয়ে পড়া বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা যাতে সহজে যাতায়াত করতে পারেন, তাদের কোথাও কোনো অসুবিধা না হয়, তার জন্য এটা করা। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ভবঘুরে গবাদি পশুদের জন্য গৌধাম যোজনা চালু করেছেন? এই গৌধাম যোজনাটা ছত্তিশগড়ে চালু করা হয়েছে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বর্তমানে কে রয়েছেন? বিষ্ণুদেব সাই। বিষ্ণুদেব সাই এই প্রকল্পের সূচনা করেছেন এবং বিলাসপুর থেকে গৌধাম যোজনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রাজ্যের ভবঘুরে আর আশ্রয়হীন গবাদি পশুদের সুরক্ষা এবং সঠিক ব্যবস্থাপনার জন্য এই প্রকল্প। সমগ্র ছত্তিশগড় জুড়ে মোট 1460টা গবাদি পশুর আশ্রয়স্থল তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রথম দফায় 11টা জেলায় 29টা গৌধাম ভার্চুয়ালি উদ্বোধন করা হয়েছে। এই নবনির্মিত আশ্রয়স্থলগুলোর নাম দেওয়া হয়েছে সুরভি গৌধাম। কৃষকদের ফসল রক্ষা করা, পথ দুর্ঘটনা কমানো এবং গবাদি পশুদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করার উদ্দেশ্যে। এরপরে শহুরে পাখিরা তাদের বাসায় পরজীবী তাড়ানোর জন্য নিচের কোন উপকরণটি ব্যবহার করছে বলে সম্প্রতি দেখা গেছে? খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। দেখো, সিগারেটের ফিল্টার ব্যবহার করে শহুরে পাখিরা তাদের পরজীবী তাড়ানোর কাজ করছে। মেক্সিকো সিটি এবং ইউরোপের বিভিন্ন শহরে এটা দেখা গেছে যে চড়ুই, মানে হাউস স্প্যারো বা পিঞ্চ যে পাখিরা, তারা তাদের বাসা তৈরি করার জন্য মানুষজন সিগারেট খেয়ে যে সিগারেটের ফিল্টারটা ফেলে দেয়, সেই ফিল্টারটা ব্যবহার করছে তারা। এবং এটা কোনো আকস্মিক ঘটনা নয়। গবেষকদের মতে এটা পরজীবী নিয়ন্ত্রণের একটা সুপরিকল্পিত কৌশল, সার্ভাইভাল স্ট্র্যাটেজি। সিগারেটের ফিল্টারে থাকে নিকোটিন, যেটা প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে। আর তামাক গাছ মূলত পতঙ্গ তাড়ানোর জন্যই এই রাসায়নিকটা তৈরি করে, নিকোটিন। গবেষণায় দেখা গেছে যেসব বাসায় সিগারেটের ফিল্টারে তন্তু থাকে সেখানে পরজীবী মাইটের উপদ্রব অন্যান্য বাসার তুলনায় অনেক কম হয়। তো এটা বন্যপ্রাণীদের একটা দ্রুত অভিযোজনের চমৎকার উদাহরণ। এরপরে সম্প্রতি কোন ভারতীয় অভিনেত্রী যুক্তরাজ্যের হাউস অব কমন্সে উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন? ঋতুপর্ণা সেনগুপ্ত যুক্তরাজ্যের হাউস অব কমন্সে উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন শিল্প সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য। এই সম্মাননা অনুষ্ঠানটা যুক্তরাজ্যের লন্ডনের ঐতিহাসিক হাউস অব কমন্সে আয়োজিত হয়েছিল। আন্তর্জাতিক নারী দিবস, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের সম্মান জানাতে এই অনুষ্ঠানের আয়োজনটা করা হয়। যুক্তরাজ্যের সংসদ সদস্য সীমা মালহোত্রা এবং বীরেন্দ্র শর্মা এই পুরস্কারটা অভিনেত্রীর হাতে তুলে দিয়েছেন। গ্লোবাল উমেন এম্পাওয়ারমেন্ট প্রচারকারী সংস্থা গ্লো ওমেন সিআইসি অনুষ্ঠানের আয়োজন করেছিল।
ভারতীয় সিনেমায় দীর্ঘদিনের পথ চলা এবং আঞ্চলিক আর জাতীয় চলচ্চিত্রের সাংস্কৃতিক প্রভাব বিস্তারের জন্য তাকে এই আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে। এর পরের প্রশ্ন আমরা হোমওয়ার্ক যেগুলো ছিল সেগুলো দেখে নেব। ব্রাহ্মণী জলপ্রপাত রয়েছে অযোধ্যা পাহাড়ে, আর মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কৃত হয়েছিল 1922 খ্রিস্টাব্দে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে হোমওয়ার্কের, ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যান কে, আর ভরতপুর ন্যাশনাল পার্কের নতুন নাম কি? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো আমরা কুইক রিভাইজ করে নিই। 22 মার্চ 2026-এ কী কী কোয়েশ্চেন্স ছিল? সম্প্রতি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া উত্তরপ্রদেশের কোন ঐতিহাসিক স্থানকে জাতীয় ভূ ঐতিহ্য হিসাবে ঘোষণা করেছে? কালিঞ্জর দুর্গ। অতনু চক্রবর্তীর পদত্যাগের পর এইচডিএফসি ব্যাংকের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? কেকি মিস্ত্রি। ওয়ার্ল্ড বক্সিং ফিউচার্স কাপে ভারত মোট কতগুলো পদক জিতেছে? 5টি পদক জিতেছে। 2026 সালে গুড়ি পড়ওয়া উৎসবটা কবে পালিত হলো? 19 মার্চ। বিশ্বের প্রথম স্বয়ংশাসিত জাহাজ নির্মাণ আর সিস্টেম কেন্দ্র, এটা ভারতের কোন রাজ্যে স্থাপিত হচ্ছে? অন্ধ্রপ্রদেশ। কত তারিখে প্রতি বছর আন্তর্জাতিক গণিত দিবস পালিত হয়? 14 মার্চ। অর্পিতা পাত্র সম্প্রতি বিশ্বের কোন সর্বোচ্চ আগ্নেয়গিরি শৃঙ্গটি জয় করেছেন? নেভাডো ওজোস ডেল সালাডো। 2026 সালের যোগ মহোৎসবে বিমান যাত্রীদের জন্য কত মিনিটের বিশেষ যোগা রুটিন চালু করা হয়েছে? 5 মিনিটের। সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় মৎস্যজীবীদের নিরাপত্তার জন্য ব্লু ভয়েস নামক মোবাইল অ্যাপ লঞ্চ করেছে? পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়। চাপচার কুট ভারতের কোন রাজ্যের প্রধান উৎসব? মিজোরাম। 2024-25 অর্থবর্ষে ভারতের কোন রাজ্যে বস্ত্র রপ্তানিতে প্রথম স্থান অধিকার করেছে? তামিলনাড়ু। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানাও। তোমাদের মতামত অনুযায়ী, ফিডব্যাক অনুযায়ী আমরা ক্লাসগুলোকে তোমাদের মতো করার চেষ্টা করি। সুতরাং সবাই ফিডব্যাক জানাবে যেভাবে এই ক্লাসটা করলে তোমাদের করতে সুবিধা হবে, কেননা কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভাস্ট জায়গা। আমি তোমাদের জন্য অনেক সহজ করে ইম্পর্টেন্ট 4-5টা নিউজ পেপার দেখে বেছে বেছে তোমাদেরকে এখানে করিয়ে দিই। তারপরেও তোমরা আমাকে ফিডব্যাক জানাও। তোমাদের সুবিধার্থে এই ক্লাসের আমরা আরও যেভাবে তোমাদের প্রয়োজন সেইভাবে তোমাদেরকে করে দিতে পারি। এর জন্য ফিডব্যাক বা কমেন্টটা অত্যন্ত জরুরি। অবশ্যই কমেন্ট করে তোমরা জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।